গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস। নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি এবং তোমাদের সামনে ক্লাস নেওয়ার জন্য এসে গেছি। আজ থেকে আমরা নতুন রুটিন অনুযায়ী ক্লাস করব। সেই হিসেবে আমার প্রতিদিনই 3টাই ক্লাস। প্রথম দিন বলে মানে হবে কি হবে না বলে আমার একটু দেরি হয়ে গেল, আর তারপর কারেন্টও ছিল না। তোমার প্রিয় শিক্ষার্থীরা, আমি জানিয়ে দেব, আমি দিয়ে দেব যে এরপরে কোন কোন দিন আমার ক্লাস আছে। তোমরা সবাই আমার ক্লাসগুলো দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। আমি 2 দিন বায়োলজি নেব এবং 1 দিন বিজ্ঞান ক্লাস নেব। সবার জন্যই ক্লাসগুলো নেব। তো আজ আমি বায়োলজি ক্লাস নিয়ে এসেছি। আমি নাজনীন আক্তার কেয়া, সহকারী শিক্ষক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরা। আমরা যে বায়োলজি ক্লাসের মূলত 2য় অধ্যায়টা পড়ছিলাম, আজকে শেষ করবো ইনশাল্লাহ। সেই ইচ্ছাই আছে যে আজ আমরা ক্লাসের শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। শেষ অংশটুকুতে অনেক বেশি কিছু নেই, তবে শেষ অংশটুকু একটু হাতে কলমে দেখাতে পারলে সুন্দর হতো। লাস্ট যে পার্টটা, সেই পার্টটা একটু হাতে কলমে তোমাদের দেখানোর ছিল আর কি। যদিও আমি নবম দশম শ্রেণী এবং নবম শ্রেণী আমার স্কুলের ছেলে মেয়েরা দেখেছ সেটা, অর্থাৎ মাইক্রোস্কোপ দেখিয়েছি তোমাদের, কিন্তু জানি না অন্য স্কুলের স্যাররাও নিশ্চয়ই তোমাদের দেখিয়েছেন। আর তারপরেও ক্লাসটা যেহেতু ওইটা একটু হাতে কলমে করালেই ভালো হয়, বেশি সুন্দর হয়। কিংবা যদি আমি কন্টেন্ট নিয়ে করি, আজকে আমি কন্টেন্ট নিয়ে আসতে পারি নাই। কন্টেন্ট নিয়ে ক্লাস আসলে করাই হয় না বেশি, তোমাদের একটু কন্টেন্টও দেখানো প্রয়োজন। তো আমি আগামীতে চেষ্টা করব। তো যা হোক, আজ আমরা তাহলে যে পার্টটাতে যাব 2.4, আমরা এই পার্টের অংশটা নিয়ে আলোচনা করব। তোমাদের আগের পার্টগুলো নিশ্চয়ই মনে আছে আমার প্রিয় শিক্ষার্থীরা। আমরা আগে তাহলে কি পড়েছিলাম? আমরা আগে টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে 2য় অধ্যায়ে আমরা কোষ নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এরপর টিস্যু। এই টিস্যুর আবার আমরা 2 রকম টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম, একটা উদ্ভিদ টিস্যু এবং একটা প্রাণী টিস্যু। তো সবগুলো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং আমি আশা করছি যে তোমরা মোটামুটি 80 থেকে 90% পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর এর ভেতরে যদি কোনো জটিলতা থাকে, যদি তোমাদের কোনো আমার ভুলভ্রান্তি কিংবা তোমরা যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে প্লিজ জানিয়ে দিও। আমার ইনবক্সে কমেন্ট করো, কিংবা আমি যে ক্লাস নিচ্ছি সাতক্ষীরা অনলাইন স্কুলে ইনবক্সে দিলেও আমরা মোটামুটি আর কি আমি জানতে পারবো এবং তোমাদের আমি সেটা বুঝিয়ে দিতে পারবো। আর এরপরে আমাদের এই অধ্যায়টা যেহেতু আজকে আমি যতটুকু পারি শেষ করে দেব, সামনে তোমাদের কোন অধ্যায়টা জটিল মনে হয় কিংবা কোন অধ্যায়টা দেখলে তোমাদের সুবিধা হয় আমাকে একটু জানিয়ে দিও। তো আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব, আজকে আমাদের মূলত অধ্যায়ের নাম জীবকোষ ও টিস্যু, কিন্তু আজকের পাঠ আমাদের অঙ্গ এবং তন্ত্র। আজকে আমাদের পাঠের নাম কি? অঙ্গ এবং তন্ত্র। অঙ্গ ও তন্ত্র, আমরা এটা নিয়ে এখন আপাতত আলোচনা করব। এরপরে আমরা আরেকটা পাঠ নিয়ে আসব। তাহলে আমাদের বর্তমান যে পাঠ, আমরা এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে অঙ্গ এবং তন্ত্র। আসলে আমরা কোষ কি জেনেছিলাম, তাই না? তোমাদের মনে আছে কোষ কি? আমার মনে হয় তোমাদের মনে আছে। যে সহজ ভাষায় যদি বলি, জীবদেহের গঠন এবং কাজের এককে কি বলা হয়? কোষ বলা হয়। আবার আমরা তারপরে কি পড়েছিলাম? যে টিস্যু। কোষের পরে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? টিস্যু। অনেকগুলো কোষ যখন একত্রে একটা কাজ সম্পন্ন করে, তখন তাকে কি বলবো? আমরা টিস্যু বলবো। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম যে কোষটাকে আমরা খালি চোখে দেখতে পাই না। মনে করো এইটা একটা কোষ, এইটা কি কোষ? এবার অনেকগুলো কোষের সমন্বয়, মনে করো এখানে একটা কোষের সমন্বয়, এই সবগুলো কোষকে একত্রে আমরা বলবো কি? টিস্যু। এই সবগুলো কোষকে আমরা একত্রে কি বলবো? টিস্যু। আবার এরপরে যদি অনেকগুলো টিস্যু, এরকম অনেকগুলো টিস্যু, মনে করো এরকম অনেকগুলো টিস্যু
এই অনেকগুলো টিস্যু মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করবে, যখন একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম হবে এবং মানে সক্ষম হবে যেটা নির্দিষ্ট কাজ করবে, তখন আবার এই টিস্যু গুচ্ছকে আমরা একত্রে বলবো কি অঙ্গ। তখন আমরা এই টিস্যু গুচ্ছকে একত্রে কি বলবো অঙ্গ। তাহলে আমরা কি পেলাম যে এই ধরো এইটাকে আমরা প্রথমে যেটা জীবদেহের গঠন এবং কাজের একককে বলবো কোষ, অনেকগুলো কোষ মিলে যা তৈরি হবে সেটা হচ্ছে টিস্যু। মানে অনেকগুলো কোষ যখন একত্রে একটা নির্দিষ্ট কাজ করবে, নির্দিষ্ট কাজ করতে সক্ষম হবে, তখন তাকে কি বলছি আমরা টিস্যু। আবার অনেকগুলো টিস্যু দিয়ে তৈরি একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম এই তখন ওই টিস্যু গুচ্ছকে বলবো আমরা কি অঙ্গ। তখন সেই টিস্যু গুচ্ছকে আমরা কি বলবো অঙ্গ। যেমন আমার এই যে হাত, আমার এই হাত অঙ্গ বা অর্গান, যাকে আমরা ইংরেজিতে বলি কি অর্গান। আমাদের এই হাত পা গুলো, তাহলে এই হাতটা কি, হাতটা আমাদের কিন্তু অনেকগুলো কাজ করছে, হাত দিয়ে লিখছি আমরা, হাত দিয়ে ধরছি, তাহলে এখানে কিন্তু অনেক টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে একটা অর্গান তৈরি করেছে। এই নখটা, এটা কিন্তু অনেকগুলো টিস্যু মিলে কিন্তু একটা এই অর্গান তৈরি করেছে। তাহলে আমরা কি অঙ্গের সংজ্ঞা যদি আসে তাহলে আমরা কি লিখতে পারি যে যখন এক বা একাধিক টিস্যু একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম, তখন ওই টিস্যু গুচ্ছকে বলবো আমরা অর্গান বা অঙ্গ। তো এই যে অঙ্গ যখন মানে অনেকগুলো অঙ্গ এক বা একাধিক ধরনের টিস্যু থাকে, অর্থাৎ এই অঙ্গগুলোতে আমাদের মনে করে হাতে অনেকগুলো টিস্যু আছে, পায়ে অনেকগুলো টিস্যু আছে, আমাদের নাক, চোখ, কান, এইগুলো আমাদের অনেক টিস্যু আছে। তাহলে আমাদের দেহের কিন্তু অনেক অঙ্গ আছে, তাই না? শুধু আমাদের দেহের না, পৃথিবীতে যত প্রাণী আছে প্রাণীদের দেহে অনেক অঙ্গ আছে। তাহলে এই অঙ্গগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আমরা কি পড়ছি, আমরা জীববিজ্ঞান পড়ছি, তাহলে এই অঙ্গগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় বিশেষভাবে আলোচনা করা হয়, বিস্তরভাবে আলোচনা করা হয়, অর্থাৎ মানে বিস্তরভাবে বর্ণনা আছে, সেই শাখাটাকে বলা হয় কি মরফোলজি, বাংলায় যাকে বলবো আমরা অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে আমরা অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি কাকে বলে আমরা প্রথম অধ্যায়ে যদিও পড়ে এসেছি, তারপর আবার আমরা এখন নতুন করে বলতে পারি যে দেহের অঙ্গসমূহ নিয়ে বিশেষভাবে মানে একেবারে বিশদভাবে যেখানে আলোচনা করা হয়, কোথায় করা হয়? জীববিজ্ঞানের যে শাখায়। জীববিজ্ঞানের কিন্তু অনেক শাখা আছে, আমরা পড়ে এসেছি না 11টি শাখা 17টি শাখা পড়ে এসেছি। তাহলে যেই শাখায় আলোচনা করা হয় এই শাখাটাকে বলবো আমরা কি অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। এই যে অঙ্গ, এই অঙ্গের আবার অবস্থান ভেদে, অর্থাৎ এর অবস্থান ভেদে আবার একে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি এবং আরেকটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। অর্থাৎ অর্গান, মানব দেহের অর্গানগুলো কিন্তু শুধু যে বাইরে থেকে দেখা যায় তা কিন্তু না, এই অর্গানগুলোকে আবার ভেতরেও কিছু আছে যাদেরকে আমরা খালি মানে দেখতে পাই না, যাদেরকে আমরা দেখতে পাই না। যেমন ধরো আমরা এই যে হাত, নাক, চোখ, কান, চুল, পা, মাথা, এগুলো কি আমরা দেখতে পাই, তাহলে এগুলো হচ্ছে বাহ্যিক অঙ্গ। এগুলো কি বাহ্যিক অঙ্গ। তাহলে বাহ্যিক অঙ্গ সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিস্তরভাবে আলোচনা করা হয় তাদেরকে বলা হয় কি এক্সটার্নাল মরফোলজি। মরফোলজি মানে কি অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে এই বাইরের অঙ্গগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় বিস্তরভাবে আলোচনা করা হয়, বিশেষভাবে আলোচনা করা হয়, সেই শাখাটাকে বলবো কি আমরা এক্সটার্নাল মরফোলজি। আবার আমাদের দেহের কিছু অঙ্গ আছে যেগুলোকে আমরা দেখতে পাই না, যেগুলোকে আমরা মানে বাইরে থেকে দেখতে পাই না, তাদেরকে বলবো আমরা অঙ্গ সংস্থান, অর্থাৎ ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি। ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি অর্থাৎ জীবদেহের যে অঙ্গগুলো বাইরে থেকে দেখা যায় না, ভিতরের যে অঙ্গগুলো, দেহের ভেতরের যে অঙ্গগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় বিশেষভাবে আলোচনা করা হয় সেই শাখাটির নাম হচ্ছে অ্যানাটমি বা ইন্টারনাল মরফোলজি। নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়ে গেছো, তাই না? নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার প্রিয় শিক্ষার্থীরা। এ তো অতি সহজ, তোমরা বায়োলজির স্টুডেন্ট, নিশ্চয়ই একবার বললেই বুঝতে পারবে, আর তারপর আমি বারবার বলছি, আমি আশা করছি বুঝতে পারবে তোমরা। এই যে ভেতরের যে অঙ্গগুলো, এই অঙ্গগুলো কি কি আছে দেখো আমাদের ভেতরে।
পাকস্থলী আছে, ডিউডেনাম আছে, মলাশয় আছে, প্লীহা আছে, ফুসফুস আছে, অগ্নাশয় আছে, বৃক্ক আছে, অনেক আছে, তাই না? অনেক অঙ্গগুলো আছে যেগুলো আমরা শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে। এগুলো কি? এগুলো সবই হচ্ছে মানবদেহের ইন্টারনাল মরফোলজি, ইন্টারনাল অর্গান। এগুলো সবই মানবদেহের ইন্টারনাল অর্গান, অর্থাৎ অঙ্গ এগুলো। আর আমরা যদি অন্যভাবে বলি তাহলে ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি। তো দেখো তাহলে আমরা কি পেলাম? আমরা তাহলে অঙ্গ সম্পর্কে পেয়ে গেলাম যে টিস্যুর, অনেকগুলো টিস্যুর একত্রিত হওয়ার পরে যে কাজটা সম্পন্ন করে সেটাই কি? অঙ্গ। এরপরে কি আসছে? এরপরে আমরা পড়ব তন্ত্র। একেবারে সহজ, কিন্তু দেখো একদম পরপর আসছে, একেবারে পরপর আসছে, আমাদের মনে রাখা অতি সহজ। এরপর যদি আমরা তন্ত্র সম্পর্কে আলোচনা করি, ঠিক একই রকম, যে অনেকগুলো অঙ্গ যখন, অর্থাৎ এই টিস্যুগুলো মিলে মনে করো এইরকম অঙ্গ তৈরি করেছে, এই মনে করো এই অঙ্গগুলো তৈরি করেছে, এই টিস্যুগুলো মিলে এই একটা অঙ্গ, এই একটা অঙ্গ তৈরি করেছে। এই অনেকগুলো অঙ্গ মিলে যখন একটা কাজ সম্পন্ন করবে, এইটা একটা অঙ্গ, অর্থাৎ এই একটা অর্গান, তাহলে এগুলো অনেকগুলো অর্গান। তাহলে এই অর্গানগুলো, অর্থাৎ এই অর্গানগুলো মিলে যখন আবার একটা কিছু নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করবে, তখন আমরা এইগুলোকে একত্রে বলবো তন্ত্র। তখন এদেরকে একত্রে কি বলবো? আমরা তন্ত্র। দেখো মনে রাখা কেন সহজ, আমি বললাম যে জীবদেহের গঠন ও কাজের একক কি? কোষ। আবার অনেকগুলো কোষ মিলে কি হয়? টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি করছে? অঙ্গ। আবার অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হচ্ছে? তন্ত্র। তাহলে একেবারে পরপর, সিরিয়াল বাই সিরিয়াল, মনে রাখা খুবই সহজ। তাহলে আমরা তন্ত্র কাকে বলবো? যখন অনেকগুলো অঙ্গ মিলে কিংবা অনেকগুলো অঙ্গাণু মিলে একটা কাজ সম্পন্ন করবে, একটা কাজ করতে সামর্থ্য হবে তাদের, কিংবা একটা কাজ সম্পন্ন করবে, তখন আমরা তাকে বলবো কি? তখন আমরা তাকে বলবো তন্ত্র। এরকম মানবদেহে অনেক তন্ত্র আছে। পরিপাক তন্ত্র আছে, শ্বসন তন্ত্র আছে, রেচন তন্ত্র আছে, তারপর স্নায়ুতন্ত্র আছে, প্রজনন তন্ত্র আছে। এইরকম অনেক অঙ্গ আছে, তন্ত্র আছে, যে তন্ত্রগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই পড়ে এসেছি কিংবা পড়েছি কিংবা জানি। আসলে এই অধ্যায়টা তো আমরা পরে ঠিক করেছি পড়বো, কিন্তু আগে আমরা কিন্তু পেছনের অধ্যায়গুলো পড়ে এসেছি, আর এগুলো অনেকেরই পড়া আছে আমি জানি। তো আমরা প্রথমেই যদি আসি পরিপাক তন্ত্র, তাহলে পরিপাক তন্ত্রটা আসলে কি? পরিপাক তন্ত্র মানে পরিপাকের জন্য, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাবো, এই খাবারগুলো একটা বিশেষ প্রক্রিয়ায় কি হবে? বিশেষ প্রক্রিয়ায় বিপাক হবে, হয়ে সে কি হবে? আমাদের শরীরে তাপ শক্তি হিসেবে জমা থাকবে। এইগুলো পরে আমরা ব্যবহার করি। তাহলে এই পরিপাকে যে অঙ্গগুলো কাজ করে, এই অঙ্গগুলোকে একত্রে বলবো কি? আমরা পরিপাক তন্ত্র। এই পরিপাক তন্ত্র মূলত কি করে? খাদ্য গ্রহণ করে। পরিপাক তন্ত্রের অঙ্গগুলো কি করে? অঙ্গগুলো খাদ্য গ্রহণ করে, খাদ্যগুলো শোষণ করে, খাদ্যের অপাচ্য অংশগুলো নিষ্কাশনের সাথে জড়িত থাকে। এই পরিপাক তন্ত্র আবার দেখো, অর্থাৎ তাহলে আমরা প্রথমেই যদি বলি পরিপাক তন্ত্র, পরিপাক তন্ত্র আবার দুই ভাবে কাজ করে। পরিপাক তন্ত্র ঠিক আছে যে একটা তন্ত্র, কিন্তু এই তন্ত্রের যে অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলো আবার দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে ডাইজেস্টিভ ক্যানাল, অর্থাৎ পৌষ্টিক নালী। এক নম্বর হচ্ছে পৌষ্টিক নালী, এবং আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। অর্থাৎ পরিপাক তন্ত্র আবার এর প্রধান দুটো অংশ থাকে, একটা হচ্ছে পৌষ্টিক নালী এবং আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। অর্থাৎ একে বলবো আমরা ডাইজেস্টিভ ক্যানাল এবং আরেকটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। তাহলে ক্যানালগুলো কি? ক্যানালগুলো আমাদের মুখছিদ্র থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত, পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এইরকম মুখছিদ্র থেকে শুরু করে
এই গলবিল, তারপরে হচ্ছে এইখানে এসে পাকস্থলী, তারপরে এই যে অন্ননালী, তারপরে এখানে এসে কি এরকম এরকম পায়ুছিদ্র, অর্থাৎ এটা হচ্ছে কি পায়ুছিদ্র। তাহলে মুখছিদ্র থেকে শুরু করে একেবারে পায়ুছিদ্র পর্যন্ত পুরোপুরি যে অঙ্গাণুগুলো কাজ করে সেগুলোকে একত্রে বলবো আমরা পৌষ্টিক নালী। এই অঙ্গাণুগুলো কি কি? প্রথমে যদি আমরা আসি মুখছিদ্র, তারপরে আসতেছি গলবিল, ল্যারিংস, তারপরে হচ্ছে পাকস্থলী, তারপরে ঠিক এই জায়গায় আছে হচ্ছে পিত্তাশয়, তারপরে এই অংশটার নাম হচ্ছে ডিউডেনাম, ডিউডেনামের মধ্যে আবার ইলিয়াম আছে, ক্ষুদ্রান্ত আছে, আর এই হচ্ছে কি পায়ুছিদ্র। এই সবগুলো অঙ্গ একত্রে মিলে কি তৈরি হয়েছে? পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রের কোন অংশটা তৈরি হয়েছে? পৌষ্টিক নালী, অর্থাৎ ডাইজেস্টিভ ক্যানাল। আবার দেখো পৌষ্টিক গ্রন্থি কোনগুলো? এই মুখের ভেতরে লালা গ্রন্থি আছে, অর্থাৎ এই যে দুই চোয়ালে লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থি, তারপরে এইখানে যে যকৃৎ আছে, এই যে যকৃৎ আছে, যকৃৎ থেকে কিছু গ্রন্থি বের হয়, এই যকৃৎ, তারপরে অগ্নাশয় আছে, এখানে অগ্নাশয়ের ভেতরেও কিছু গ্রন্থি বের হয়, সেই অগ্নাশয়। এইগুলো হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, অর্থাৎ এই যে সেকেন্ড যে অংশটা সেই অংশটা হিসেবে কাজ করে। তাহলে এটা হচ্ছে একটা পরিপাক তন্ত্রের একটা অংশ। তাহলে পরিপাক তন্ত্রের প্রধান দুটি আমরা অংশ পেলাম, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থির আবার যে অঙ্গগুলো পেলাম সেগুলো তোমরা নিশ্চয়ই মনে রাখতে পেরেছো, যে মুখছিদ্র, মুখ গহ্বর, গলবিল, ল্যারিংস, পাকস্থলী, তারপরে পিত্তাশয়, তারপর হচ্ছে ডিউডেনাম, ইলিয়াম, তারপরে হচ্ছে বৃহদন্ত্র এবং পায়ুছিদ্র। আর তারপরে ওইটার কি আমরা পেলাম? ওইটার আমরা পেলাম লালা গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয়। এইগুলো থেকে যে গ্রন্থিগুলো বের হয় এগুলোকে একত্রে আমরা বলবো কি পৌষ্টিক গ্রন্থি। এই হচ্ছে পরিপাক তন্ত্র। এরপরে আবার দেখো আছে কি, আবার আছে শ্বসন তন্ত্র। আবার আছে কি শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্র, যেটা নিয়েও আমরা আলোচনা করে এসেছি। শ্বসন তন্ত্র অর্থাৎ শ্বসনে যে অঙ্গগুলো একত্রে কাজ করে তাদেরকেই আমরা বলবো একত্রে শ্বসন তন্ত্র। আর শ্বসন তন্ত্রের জন্য ওই একই রকম এই যে নাসাপথ, তারপরে গলবিল, অর্থাৎ আমরা আগের অধ্যায়ে এরকম পড়েছিলাম, এরকম নাসাপথ, তারপরে গলবিল, তারপরে হচ্ছে কি এই, তারপরে এরকম 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 কি করেছিলাম, ফুসফুস, ফুসফুস। তাহলে আমরা কিন্তু এগুলো করেছিলাম। এর ভেতরে ল্যারিংস আছে, ট্রাকিয়া আছে, অ্যালভিউলি আছে, অ্যালভিউলাস আছে, ব্রঙ্কিউল আছে, একজোড়া ফুসফুস আছে। এই এতগুলো অংশ নিয়ে একটা শ্বসনতন্ত্র গঠিত। আর এই তন্ত্র কি করে? মানব দেহের সঞ্চিত খাদ্যকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে, এবং এই শক্তি কি হয়? এই শক্তি আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার হয়। যেমন এখন আমি তোমাদের সাথে কথা বলছি, লিখছি, তোমরা হয়তো বা অনেকেই সেটের সামনে বসে খাতা কলম নিয়ে দেখছো, কিংবা মাথা নাড়ছো, কিংবা বলছো হ্যাঁ এরকম হতে পারে, কিংবা না ম্যাডাম এটা বললে আরো সুন্দর হতো। এই যে স্পৃহা, এই শক্তিগুলো কোথা থেকে আসে? এই সবই শ্বসনতন্ত্র কারণেই সম্পন্ন হয়। তারপর কি আছে? আমরা গতদিন যেটা পড়েছিলাম স্নায়ু টিস্যু। আমরা গতদিন কি পড়েছিলাম? স্নায়ু টিস্যু। ঠিক সেরকম আছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র আছে। তাহলে স্নায়ুতন্ত্রটা আবার কি? স্নায়ুতন্ত্রটা হচ্ছে যে দেহের বাইরে থেকে কিংবা ভেতর থেকে যে কোনো ধরনের উদ্দীপনা গ্রহণ করবে এবং সেই উদ্দীপনা অনুযায়ী সাড়া প্রদান করবে। এটাই হচ্ছে যে তন্ত্রের কাজ। যে তন্ত্র মানে যেই অঙ্গগুলো একত্রে কাজ করবে তাদেরকে আমরা বলবো কি স্নায়ুতন্ত্র। যেমন আমরা গতদিন পড়েছিলাম কি স্নায়ু টিস্যু। এই স্নায়ু টিস্যুর আবার কি পড়েছিলাম আমরা? নিউরন। তাহলে নিউরন গুলো কি করে? নিউরন গুলো এইগুলো কি করে? বা বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পৌঁছে দেয়। তারপর মস্তিষ্ক সেটা কি করে? সুষুম্না কাণ্ড থেকে করটিকা স্নায়ু, তারপরে স্নায়ুতন্ত্র গঠিত হয়। তাহলে স্নায়ুতন্ত্র কিভাবে? স্নায়ুতন্ত্র মূলত মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড এবং করটিক স্নায়ু, এইগুলো মিলে, এই অঙ্গাণুগুলো মিলে, এগুলো কিন্তু এক একটা অঙ্গ। যেমন মাথা আমাদের একটা অঙ্গ, আমাদের সুষুম্না কাণ্ড একটা আলাদা অঙ্গ, করটিক
স্নায়ু একটা আলাদা অঙ্গ। এই অঙ্গাণুগুলো মিলে যে কাজটা সম্পন্ন করে তাদেরকে একত্রে কি বলবো আমরা? স্নায়ুতন্ত্র। এছাড়াও স্বয়ংক্রিয় কিছু স্নায়ুতন্ত্র আছে যেগুলো কি করে, যেগুলো আমাদের অনৈচ্ছিক পেশি দ্বারা যে কাজগুলো এইগুলোকে নিয়ন্ত্রণ করে। এরপরে আসছে কি? এরপরে আসছে রেচনতন্ত্র। আমরা রেচনটা নিয়ে আলোচনা করেছিলাম। রেচনতন্ত্র দেখো, অর্থাৎ বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাকীয় ক্রিয়ার ফলে আমাদের যে খাবারগুলো আমরা খাই, আমরা ধরো দুপুরে সবাই খেয়েছি, খাওয়ার ফলে যে খাবারগুলো খেয়েছি এগুলো কি হবে? আমাদের শারীরবৃত্তীয় বিপাকীয় ক্রিয়ার ফলে এগুলো কি হবে? এগুলো শরীরের জন্য মানে প্রয়োজনীয় হিসেবে শক্তি হিসেবে জমা হবে। তারপরে সবই যে হজম হয়ে যাবে, সবই যে বিপাক হবে তা কিন্তু নয়, কিছু আবার উপজাত হিসেবে থেকে যাবে। এই উপজাত হিসেবে থাকা যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো, এইগুলোকে আবার দেহ থেকে নিষ্কাশন করা, অর্থাৎ দেহ থেকে বাইরে বের করে দেওয়ার জন্য যে যে অঙ্গাণুগুলো কাজ করে, এই অঙ্গাণুগুলোকে একত্রে বলবো আমরা রেচনতন্ত্র। এই অঙ্গাণুগুলোকে আমরা একত্রে কি বলবো? রেচনতন্ত্র। অর্থাৎ দেহ থেকে যে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিকেই বলা হয় কি? রেচন প্রক্রিয়া। আর এই যে তন্ত্রের মাধ্যমে এটা সম্পূর্ণ হয় তাদেরকে বলবো আমরা রেচনতন্ত্র। এর জন্য কি কি প্রয়োজন হয় আমরা পড়েছিলাম নিশ্চয়। একজোড়া বৃক্কের প্রয়োজন আছে, আমাদের দেহে যে বৃক্ক আছে সেই বৃক্ক, মূত্রনালী, তারপরে হচ্ছে মূত্রথলি, এইগুলি হচ্ছে রেচনতন্ত্রের অংশ। তো এই হচ্ছে আমাদের রেচনতন্ত্রের এরপরে আছে কি? জননতন্ত্র। জননতন্ত্র আমরা জানি যে প্রজাতির ধারাকে বিলুপ্ত, প্রজাতির যে ধারা, এই ধারাকে বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের এক ধরনের দেহে নিজস্ব কিছু প্রজনন তন্ত্র আছে, নিজস্ব বৈশিষ্ট্যভুক্ত হয়ে কি করে? গ্যামেট তৈরি করে। আর এই গ্যামেট তৈরির জন্য দুটো বিপরীতধর্মী লিঙ্গের প্রয়োজন হয়। তার ভেতরে এই লিঙ্গ থেকে যে তন্ত্র জনন অঙ্গাণুগুলো আছে, শুক্রাণু এবং ডিম্বাণু, তারপরে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়। এটাই হচ্ছে প্রজনন তন্ত্র। আর এটা হচ্ছে ভ্রূণ বা শিশু ধারক অঙ্গ নিয়ে গঠিত। আর মূলত সাধারণত পরিণত বয়সে প্রজনন তন্ত্রের মাধ্যমে প্রাণী প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়। আর মানুষ যেহেতু একলিঙ্গ প্রাণী, মানুষ তাই পুরুষ দেহে পুরুষ প্রজনন তন্ত্র শুক্রাশয় এবং স্ত্রী দেহে স্ত্রী প্রজনন তন্ত্র ডিম্বাশয় তৈরি হয়। এই হচ্ছে প্রজনন তন্ত্র। তারপর হচ্ছে ত্বকতন্ত্র, অর্থাৎ আমাদের এই যে দেহের বাইরে যে আবরণ, আমাদের যে চামড়া, এটাই কি আসলে ত্বক। এর ভেতরে কিছু ছোট ছোট ছিদ্র আছে, আমাদের দেহকে আচ্ছাদন করে রাখে, বাইরের আঘাত থেকে রক্ষা করে। এইগুলোকে একত্রে বলবো কি আমরা? এইগুলি হচ্ছে ত্বকতন্ত্র। অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। প্রাণীদেহে কতগুলো নালীবিহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এইসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। আর এগুলোর কোনো স্পেশাল নালী থাকে না, এগুলো কি হয়? রক্তনালী আছে, রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। আর অনেক আছে, এই পিটিউটারি আছে, থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, অগ্নাশয়ের ল্যাঙ্গার আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস আছে, সুপ্রেনাল আছে। এই গ্রন্থি থেকে অন্তঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র গঠিত হয়, অর্থাৎ এইগুলো মিলে গঠিত হয়। আর তারপরে আমি তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। আমরা সবাই মোটামুটি, আমি জানি তোমরা পরিচিত সবাই অণুবীক্ষণ যন্ত্রটা আসলে কি। এটা বিজ্ঞানীরা তৈরি করেছেন, জ্যোতির্বিজ্ঞানী অর্থাৎ দূরবীক্ষণ যন্ত্র, যেটা জীববিজ্ঞানের শিক্ষার্থীদের কাছে অণুবীক্ষণ যন্ত্র নামে পরিচিত। এই যন্ত্রটা দুই ধরনের আছে, একটা ইলেকট্রন এবং একটা আলোক অণুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ আলোর সাহায্যে যেটা আমরা দেখতে পাই। আসলে অণুবীক্ষণ যন্ত্র কি কাজে লাগে? অতি ক্ষুদ্র যে জীবগুলো যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, এইগুলোকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা অনেক বড়ভাবে দেখতে পারি। যেমন কোষ খালি চোখে কোনোভাবেই দেখা সম্ভব না, সেটাকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখব। তো এই যন্ত্র মূলত আবার দুই রকম আছে, একটা আলোক এবং আরেকটা কি? ইলেকট্রন। এই আলোক আবার দুই রকম আছে, একটা হচ্ছে সরল এবং একটা জটিল। আর ইলেকট্রনটা এটা আলোর সাহায্যে দেখা হয়, আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র তো আছে। আর এই যন্ত্রের তো অনেক কাজ আছে। তো যা হোক, এইগুলো তোমরা একটু বাসায় একটু রিডিং করে নিও।
বিশেষ করে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার, স্টেইনিং, এইগুলো একটু সুন্দর করে পড়বা। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসে। তো আরেকটা ক্লাস আসলে শুরু হয়ে গেছে, লাইভ ক্লাস। এই জন্য আমি এইগুলো একটু ভালো করে পড়াতে পারলাম না। তোমরা এইটুকু বাসায় করে নিও। তোমাদের বাসার কাজ থাকবে একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের চিত্র আঁকাবা। তোমরা বাসায় একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের চিত্র আঁকাবা। আঁকানোর পরে তোমরা বাসায় একটু রিডিং পড়বা, তাহলে বুঝতে পারবা যে এই অনুবীক্ষণ যন্ত্রের কোন অঙ্গাণুগুলো কি কি কাজ সম্পূর্ণ করে। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন নতুন অধ্যায় নিয়ে আসবো। বাসায় থেকো, আর অবশ্যই অবশ্যই সচেতন থেকো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আমি। আল্লাহ হাফেজ।